অণুজীবের জন্য রিটেনের যদি প্রিপারেশন নাও তাহলে কয়েকটা জায়গায় বেশি বেশি ফোকাস করতে হবে। ওকে, তো প্রিয়ন কি, এই ধরনের প্রশ্ন আসে। খুবই সিম্পল, পথে প্রিয়ন পথে প্রোটিন। তাহলে যদি কোনো প্রোটিন ফাইব্রিল ভাইরাসের মতো সংক্রমণ ঘটাতে পারে, দ্যাট ইজ কল্ড প্রিয়ন। তো আমি একটু দেখাই যে কোন কোন জিনিসগুলোর উপর ফোকাস করবা। আশা করছি এটার মধ্যেই পাবা, নাহলে আমার যে ক্লাসগুলো হচ্ছে তুমি এমসিকিউর প্রিপারেশন নিচ্ছ ওখান থেকে এমনিই পেয়ে যাবো। তাহলে প্রথমে আমরা ভাইরাস থেকে আসি। সবার আগে চলে আসি সংজ্ঞা। ভাইরাস কি বুঝতেই পারতেছো, অকোষীয় অতি আণুবীক্ষণিক রোগ সৃষ্টিকারী নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন সমন্বয়ে গঠিত এক ধরনের সত্তা, তাই না? সংজ্ঞা ভাইরাসের। 2 নম্বর হচ্ছে জড় এবং জীবীয় বৈশিষ্ট্য। একটু দেখে নিও, খুবই সহজ, জড় এবং জীবীয় বৈশিষ্ট্য। এর পরপরই যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে যে ভিরিয়ন, খুব ইম্পর্টেন্ট এই অংশটা, ভিরিয়ন, প্রিয়ন, প্রিয়ন্স, তারপর হচ্ছে ভিরয়েড, ভিরয়েড এবং স্যাটেলাইট। ঠিক আছে, এই জায়গাগুলা। এরপরে আমরা চলে আসি, এরপরে যদি আসে সেটা হচ্ছে ভাইরাসের স্পেসিফিসিটি বা সুনির্দিষ্টতা কি। তার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু ইমার্জিং ভাইরাস কি, তাই না? আগে অন্য জীবদেহে রোগ সৃষ্টি করতো, পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার অন্য প্রজাতিতেও রোগ সৃষ্টি করতে পারছে, দ্যাট ইজ কল্ড ইমার্জিং ভাইরাস। ওকে, আর পরীক্ষায় যদি আসে জিকা ভাইরাস কি, পারবা না। এটা এক ধরনের ভাইরাস, ব্রাজিলে পাওয়া গেছিল। এর কারণে কি হয়? এর কারণে হচ্ছে মাইক্রোসেফালি হয় গর্ভের বাচ্চার। তো অনেক না পারলে কিছু না কিছু অন্তত লিখে আসবা, সো প্রবলেম হওয়ার কথা না। এরপর আমরা চলে আসি খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো তাদের সংখ্যা বৃদ্ধি পদ্ধতি। লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র কি? লাইটিক এবং লাইসোজেনিক চক্র কি? চক্র কি, বাট এর থেকে বেশি ইম্পর্টেন্ট আমার ব্যক্তিগত দৃষ্টিতে প্রোফাজ কি, এইটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। প্রোফাজ কি বুঝছো? ওই যে ব্যাকটেরিয়ার ডিএনএ এবং ভাইরাল ডিএনএ যখন একসাথে রিকম্বিনেশন হয়, একসাথে মিশে থাকে, দ্যাট ইজ কল্ড প্রোফাজ। এরপর আমরা চলে আসি ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, মানে কি রোগ সৃষ্টি করে, কি ক্ষতি করে, কয়েকটা লাইন লিখবা। তো আমি এটা দিলাম না কারণ ওটাকে আমার ইম্পর্টেন্ট মনে হয় নাই, আসলে যেন পারা যায়। হেপাটাইটিস কি, এটা আসতে পারে ভাইরাসের কারণে, মানে হেপাটাইটিস মানে যকৃতের প্রদাহ। বাট ভাইরাল হেপাটাইটিস কি? তাহলে ভাইরাসের কারণে যকৃতের প্রদাহ, তাই না? ভাইরাল হেপাটাইটিসের কারণ কি কি? ওই যে ABCDE, হেপাটাইটিস ABCDE ভাইরাস। আবার পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে হেপাটাইটিসের লক্ষণ লেখো। এর কারণ আছে, হ্যাঁ, পরীক্ষায় আসছিল যে হার্ট অ্যাটাকের লক্ষণ, মেডিকেলও কিন্তু আসে না, এখান থেকে প্রশ্ন আসে নাই কখনো, কিন্তু এতে কিন্তু প্রশ্ন চলে আসছে যে হার্ট অ্যাটাকের বৈশিষ্ট্য ঢাবিতে। তো আমার পার্সোনালি মনে হয় যে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে, বাট পড়ালেখা শোনা যদি এমসিকিউর প্রিপারেশন নাও, ক্লাসগুলো করে থাকো, ওগুলো কোনো সমস্যা না। হেপাটাইটিস কি, ভাইরাল হেপাটাইটিস কি, এটা ছড়ায় কিভাবে, এভাবে আসতে পারে, কিভাবে সংক্রমণ হয়? ওই যে মনে আছে না, রক্তের মাধ্যমে, যৌন সম্পর্কের মাধ্যমে, খাবার বা পানীয়ের মাধ্যমে, তাই না? লক্ষণ কি? ওই যে জন্ডিস হয়, তার সাথে সবসময় আমি বলছিলাম না, ভাইরাল যে কোনো ডিজিজে প্রথমে কি জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি, অজীর্ণ, ক্ষুধামন্দা ইত্যাদি ইত্যাদি। সেকেন্ড স্টেজ কি মনে আছে না? সেকেন্ড স্টেজ সবসময় স্পেসিফিক হবে, যেমন ভাইরাসের ক্ষেত্রে কি হবে, হেপাটাইটিসের ক্ষেত্রে কি হবে, জন্ডিস, গা হলুদ হয়ে যায়, প্রস্রাব হলুদ হয়ে যায়, তাই না? আর থার্ড স্টেজে কি, যদি চিকিৎসা না করা হয়, যদি চলতেই থাকে, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হয়। সিম্পল, ঠিক না? আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যকৃতের ভাইরাল হেপাটাইটিসের প্রিভেনশনটা খুব জরুরি। ওই যে মনে আছে না, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন না হয়, ওটা কিন্তু জরুরি। তো সামহাও যদি কোনো টিচার এগুলোর সাথে কানেক্টেড থাকে, প্রশ্ন করে দেয়, বিপদে বলবা, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের কথা বলবা, যে হেপাটাইটিসের প্রতিরোধ করতে হলে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন নেওয়া যায়। প্রথমটা নেওয়ার পর 3 মাস করে প্রথম 4টা, 5 বছরের মাথায় আরেকটা, 5টা হয়ে গেল, তো শেষ। এরপর হচ্ছে ভাইরাস থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হলো ডেঙ্গু। এটা কিন্তু হেপাটাইটিসের থেকে বেশি এটা আসতে পারে, ডেঙ্গুর লক্ষণ আসতে পারে। আমি বলছি না ভাইরাল সবসময় 2 ধরনের হয়, 3 ধরনের হচ্ছে লক্ষণ হয়। প্রথমটা স্বাভাবিক, পরটা মনে আছে, প্রথমটাতে কি সাধারণ জ্বরের মতো, শুধু তীব্র শরীর ব্যথা থাকে, বিশেষ করে কোমরের ব্যথাটা বেশি হয়, এটাকে বলা হয়েছে বোন ক্র্যাশ পেইন, তাই না? অস্থিভঙ্গ জ্বর।
দ্বিতীয়টাতে কি হয় বলতো, ব্লিডিং হয়, তাই না? ঠিক কিনা? দাঁত না ইত্যাদিতে ব্লিডিং হয়। থার্ডটাতে কি হয় বলতো, হিমো কনসেন্ট্রেশন হয়, রক্ত ঘন হয়ে যায়, তাই তো? ডেঙ্গু প্রতিরোধ কিভাবে করে, ডেঙ্গু কিভাবে ছড়ায়, এটা তো তোমরা সবাই জানো। ডেঙ্গু প্রতিরোধ কিভাবে করে? কিছুই না, রেস্ট নাও, প্রচুর পরিমাণ তরল পানি পান করো, জ্বরের জন্য প্যারাসিটামল নাও, রাইট? অ্যাসপিরিন খাওয়া যাবে না, তাই তো? তো এইগুলাই হচ্ছে প্রিভেনশন। সো আশা করছি ভাইরাস নিয়ে এই ধরনের প্রশ্ন মধ্যেই পেয়ে যাবো সবকিছু। এবার চলে আসে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার চিত্র আসার কথা না, তবুও আমি পার্সোনালি বলবো চিত্রটা একটু আর্ট করা শিখো। কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, মেসোসোম, তারপর কি নিউক্লিওয়েড, প্লাজমিড, অন্তত এই জিনিসগুলো দেখো, সাথে পিলি এবং ফ্লাজেলা। ডান। পারলে একটা ক্যাপসুল দিয়ে দিবা, ডান। আচ্ছা, ব্যাকটেরিয়া থেকে আরেকটা ইম্পর্টেন্ট কি হইতে পারে, ব্যাকটেরিয়া থেকে হচ্ছে ভিব্রিও কলেরি যেটা আছে, হ্যাঁ, কলেরার যেটা লক্ষণ, এটা একটু দেখো। কলেরার প্রধান লক্ষণ কি? পায়খানা বেশি হবে, মানে উদারাময়, তাই না? তো পায়খানা বেশি হলে কি হবে, শরীরের ওই যে ডিহাইড্রেশনের যে লক্ষণগুলো, এগুলো সবগুলো দেখা যাবে। চিকিৎসা কি? ওরাল স্যালাইন, তাই না? ওআরএস খাইতে হবে। যদি কোনো কারণে বমি করতেই থাকে তাহলে কি করতে হবে? ওই যে ইন্ট্রাভেনাস স্যালাইন দিতে হবে, কলেরা স্যালাইন দিতে হবে। তো যাই হোক, এইটাও পারবা। ব্যাকটেরিয়া থেকে আর কি হইতে পারে? ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড থেকে প্রশ্ন আসতে পারে। প্লাজমিড কি? খুব সহজ। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া থেকে তেমন কোনো প্রশ্ন নাই, বুঝছো? তারপর হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, এটা একটু দেখো। মানে উপকার অপকার আর কি, ব্যাকটেরিয়া কি করতেছে আমাদের। আর ব্যাকটেরিয়া থেকে দেখো লেখা আছে যে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আছে, ওগুলোর মধ্যে আবার লেখা আছে যে সিলেবাসের বাইরে। যেমন গ্রাম রঞ্জন পদ্ধতি লেখা আছে সিলেবাসের বাইরে, প্রশ্ন আসার কথা না ওখান থেকে। ব্যাকটেরিয়া প্রকারভেদে আসতে পারে, তাই না? ভাইরাসে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ, ভাইরাসটা বেশি ইম্পর্টেন্ট। নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আরএনএ এর ভিত্তিতে শ্রেণী বিভাগ, এটা একটু মনে রাখবা। আরেকটা হচ্ছে আকার আকৃতি আর কি, আকৃতি অনুযায়ী। মনে আছে তো, ওই যে শেখাইছিলাম তোমাদের মোটরে স্ট্রিক ভাইরাস কেমন, তারপর হচ্ছে গোলাকার পাউরুটির মতো ভাইরাস কোনগুলা, তাই না? ওগুলো তো আমি তোমাদের শেখাইছিলাম। ডিম্বাকার ভাইরাস কোনটা? ডিম ইন করে মানে কি, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে ডিম্বাকার দেখা যায়, তাই তো? সো এই তো। এবার যদি আমরা প্যারাসাইটের দিকে চলে যাই, প্যারাসাইট মানে হচ্ছে প্লাজমোডিয়াম প্যারাসাইটের কথা বলতেছি। প্লাজমোডিয়াম প্যারাসাইটের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ওই ছকটা, বুঝছো? এরপর হচ্ছে রোগ। আর কিন্তু ওখানে ওই জায়গায় কিছু নাই, ছক। ওই যে 4টা প্রজাতির নাম জানতে হবে, কতক্ষণ পর পর জ্বর আসে, তাদের নাম কি, ডান। এখানে প্রশ্ন আসতে পারে অনুপম পর্যাবৃত্ত জ্বর কি? অনুপম পর্যাবৃত্ত জ্বর, বলো তো কেন অনুপম পর্যাবৃত্ত জ্বর বলে? নির্দিষ্ট সময় পর পর আসে, আর এটা একটা ইউনিক বা অনুপম ব্যাপার, অন্যদের ক্ষেত্রে এটা দেখা যায় না। ম্যালেরিয়া ছড়ায় কিভাবে, ম্যালেরিয়ার লক্ষণ কি কি, ম্যালেরিয়ার প্রতিকার কি কি? বলো তো ম্যালেরিয়ার লক্ষণ কি কি? মনে আছে না 3 স্টেজে? প্রথমে স্বাভাবিক জ্বরের মতোই সবকিছু, পরের স্টেজে কি, ওই যে তীব্র জ্বর, মানে প্রথমে শীত কাঁপুনি সহ জ্বর আসে, একটা নির্দিষ্ট সময় থাকে, তারপর জ্বর ছেড়া যায় ঘাম সহ। তারপর কি, থার্ড স্টেজে কি হয়? ওই যে রক্ত স্বল্পতা হতে পারে। কেন হয়? কারণ ওদিকে যকৃৎ বড় হয়ে গেছে, ওদিকে প্লীহা বড় হয়ে গেছে, প্লীহা লাইসোলিসিটিন ক্ষরণ করতেছে, বাট জীবাণুগুলো নিজেরা আরবিসির ভেতর থেকে বের হওয়ার সময় কি করতে, মনে আছে তো, হিমোলাইসিন ক্ষরণ করে, তাই না? আর একটা জিনিস যেটা গতবার মেডিকেলেও আসছিল, এটা আমার খুব পার্সোনালি খুব মনে হয়েছে, গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ম্যালেরিয়া রক্ত স্বল্পতার কারণ, এটা নতুন জিনিস, গত বছর অ্যাড করছে। তোমরা সবাই জানো রক্ত স্বল্পতার কারণ কি। কারণ ওই যে ভেতরে ম্যালেরিয়া জীবাণুগুলো এরিথ্রোসাইটিক সাইটোগনি সম্পন্ন করে বের হয়, ফেটে বের হয়। তারপর ইনফেক্টেড গুলাকে প্লীহা কি করে, লাইসোলিসিটিন দিয়ে মেরে ফেলে, ক্লিন করে, তাই না? এই হচ্ছে কারণ। এরপর আমরা আর কি কি পড়তে পারি এখান থেকে? এখান থেকে আমরা পড়তে পারি হচ্ছে ভেক্টর কি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে মুখ্য এবং গৌণ পোষক কি। বলছিলাম না যৌন জনন যার শরীরে করে সে মুখ্য পোষক, মশকি মুখ্য পোষক, অ্যানোফিলিস মশকি। আর গৌণ পোষক কি, যার শরীরে যৌন জনন ঘটে না, মানে মানুষ, তাই তো? আবার যদি আমরা ক্ষতির কথা চিন্তা করি, মানুষের যেহেতু বেশি ক্ষতি হয়, ক্ষতির উপর আবার মানুষকে মুখ্য পোষক বলে। ক্ষতি যেহেতু কম হয়, তাহলে মশকিকে তখন আবার গৌণ পোষক বলে। তো যাই হোক, যৌন জননের ভিত্তিতে এক ধরনের মুখ্য গৌণ, আর একটা হলো ক্ষতির ভিত্তিতে মুখ্য গৌণ, এটা একটু খেয়াল রাখবা। আর কি কি আছে এখানে ম্যালেরিয়া থেকে?
এরিথ্রোসাইটিক সাইজোগনি কি, এটা একটু মনে রাখবা। এক্স ফ্ল্যাজেলেশন কাকে বলে মনে আছে না? মশকির ক্রোপের মধ্যে যখন শুক্রাণু তৈরি হয় ফ্ল্যাজেলার মতো হয় না, দ্যাট ইজ কল এক্স ফ্ল্যাজেলেশন, রাইট? স্পোরোজয়েট কি, এটা একটা প্রশ্ন। ওই যে মাকুয়াকৃতির মশকির লালা গ্রন্থি থেকে যেটা মানুষের শরীরে প্রবেশ করে, দ্যাট ইজ কল স্পোরোজয়েট, মনে আছে না? এইটা পড়তে হবে। সুপ্তাবস্থা কাল কি, পরজীবী প্রবেশের পর বা জীবাণু প্রবেশের পর লক্ষণ প্রকাশের আগ পর্যন্ত ওই সময়টাকে বলা হয় সুপ্ত অবস্থাকাল। তা প্লাজমোডিয়াম ভাইভাক্সের যে তথ্যগুলো আছে এটা অন্তত পড়ে রাখবা যেন তোমাদের কোথাও না আটকায়। লাস্টে যেটা আসি, যৌনুক্রমের গুরুত্ব আর কি, কেন যৌনুক্রমটা ঘটে, এটা তোমাদের বইয়ে কিভাবে দেওয়া আছে। ওই যে হারানো শক্তি পুনরুদ্ধার, এই ধরনের কথাগুলো বলা আছে। আশা করছি ওই জায়গায় দেখলে আর কোনো ইস্যু হবে না। এছাড়া ম্যালেরিয়াতে আমি এখানে যা দিছি না অণুজীবের জন্য, এগুলো কিন্তু অনেক বেশি দিছি, সহজ সহজ। এগুলো পড়বা আর যখন রিডিং পড়তে থাকবা তখন ইনশাল্লাহ সবকিছু কাভার হবে। তো আমি পার্সোনালি বলবো তোমরা কখনোই রিটেন নিয়ে ভয় পাবা না। এমসিকিউর জন্য যখন সিরিয়াস প্রিপারেশন নেবা রিটেন অটোমেটিকলি হয়ে যায়, বাট তোমাদের জন্য এটা সার্ভ করা হলো, অন্তত এই জায়গাগুলো বেশি ফোকাস করবা। থ্যাংক ইউ সবাইকে। একেবারে ঢাকা ভার্সিটির এডমিশন পরীক্ষায় ভালো করার পর কথা হবে। আল্লাহ হাফেজ।